এবার দেখা যায় ভাইয়া, দেখো তো একটু প্লিজ। সরি, নেট চলে গেছিলো ভাইয়া, আমি তো খুব মানে হতাশ আসলে এই নেটের সার্ভিস নিয়ে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা একটু দেখা যায় কিনা, বোর্ডটা দেখা যায় কিনা, আমি একটু চেক করতেছি আসলে। আর তোমরা একটু বলবা যে আমার কোথা থেকে এই আটকে গেছিল আসলে ভিডিওটা। তোমরা কি এই BDCA লাস্টের যেটা এতদূর পর্যন্ত দেখতে পাইছিলা? হ্যাঁ BDCA, তোমরা একটু লিখে দাও কতদূর পর্যন্ত তোমরা একটু দেখতে পাইছিলা। মানে কোথা থেকে শুরু করব তোমরা যদি একটু নোট করে দিতে আমার খুব ভালো হতো। মানে ABCD থেকে নাকি ABC থেকে? ওকে, আমি আবার তোমাদেরকে প্রথম থেকে বলছি ভাইয়া। এই যে ABCD থেকে মোস্তাকান খেয়াল করো, আমি বলেছিলাম যে ABC এই তিনটা বর্ণের সবগুলো যদি ভিন্ন হয় এবং প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় এই প্রদত্ত সবকটা বর্ণ যদি আমি ব্যবহার করি তাহলে সাজানো ব্যবস্থাটা কি হবে। তো আমি ABCকে মোট 6 উপায়ে সাজিয়েছিলাম। ওকে, তারপরে দেখো আমি ABCD 4টা বর্ণ নিয়েছিলাম। ওকে, তাহলে ABCDকে যদি 4টা বর্ণ নিই আমি, তাহলে এই 4টা বর্ণকে মোট কত উপায়ে সাজানো যায়, সবগুলো বর্ণ ব্যবহার করে আমি সাজানো ব্যবস্থা বের করতে চাই। তো আমি যে কথাটা বলছিলাম, দেখো একটু আমি যে কাজটা করব, প্রথমত A-কে স্থির রেখে আমি এই BCD-কে সাজাবো। কারণ কি, আমি এই 3টা বর্ণকে সাজাতে পারি মোট 6 উপায়ে। খেয়াল করো, তাহলে BCD-কেও আমি 6 উপায়ে সাজাতে পারবো। তাহলে A-কে স্থির রেখে BCD-কে 6 উপায়ে সাজানো যায়। দেখো, এবং এটা আমি সাজিয়ে দিয়েছি। BCD করা যায়, BDC করা যায়, C আর D-কে চেঞ্জ করে নিলাম। আবার দেখো এখানে C-কে স্থির রেখে তাহলে C বাদে কে থাকলো, B আর D। তাহলে B আর D-কে আবার দুইভাবে সাজানো যায়, BD DB। কি ক্লিয়ার? আবার C-কে স্থির রাখলে এখানে দ্বিতীয় স্থানে যদি আমি C-কে স্থির রাখি তাহলে C-কে স্থির রাখলে কি করবো আমরা, C-কে স্থির রেখে তো করলামই, সরি। আর এবার D-কে স্থির রাখবো। এখানে দ্বিতীয় স্থানে যদি আমি D-কে স্থির রাখি, খেয়াল করো, তাহলে কাকে সাজাবো, B আর C-কে। BC করতে পারি, CB করতে পারি। তাহলে A-কে স্থির রেখে BCD-কে মোট 6 উপায়ে সাজানো যায়। অনুরূপভাবে B-কে স্থির রেখে B বাদে, তাহলে B বাদে কে থাকলো, ACD। এই ACD-কে আবার 6 উপায়ে সাজানো যায়। কি ক্লিয়ার? এবারে দেখো আমি যদি প্রথমে C-কে স্থির রাখি, C-কে স্থির রাখলে কে থাকলো বলো তো মোস্তাক, C বাদে কে থাকলো, ABD। তাহলে এখানে ABD-কে আমরা 6 উপায়ে সাজাবো। ABD করতে পারি, ADB করতে পারি। ওকে, এবার এখানে C, এখানে B রাখবো, তাহলে কে থাকলো, A আর D। তাহলে এখানে AD, এখানে CB রেখে এখানে DA। খেয়াল করেছো তোমরা? দেখো আমি এখানে C-কে স্থির রাখতেছি কিন্তু প্রথম ঘরে, আবার এখানে C-কে স্থির রাখে, এবারে এখানে D-কে দ্বিতীয় ঘরে D-কে দেব। D দিলে থাকলো AB, তাহলে এখানে AB করতে পারি, এখানে CD করে এখানে BA করতে পারি। হ্যাঁ, তাহলে C-কে স্থির রেখে ABD-কে কয় উপায়ে সাজানো গেল, 6 উপায়ে। তাহলে প্রথম ঘরে A-কে স্থির রেখেছি, প্রথম ঘরে B-কে স্থির রেখেছি, প্রথম ঘরে C-কে স্থির রেখেছি। কি ক্লিয়ার? এবারে আরেকটাকে রাখা যায় প্রথম ঘরে, সেটা কে, D। তাহলে প্রথম ঘরে যদি আমি D-কে স্থির রাখি তাহলে আমার থাকবে ABC। তাহলে D-কে এইভাবে 6 উপায়ে লেখো, 6 উপায়ই হবে। তাহলে ABC ACB, BAC BCA, আবার CAB CBA। তাহলে খেয়াল করো আমরা কি ঘটনাটা পাইলাম। দেখো ABCD
চারটা বর্ণের দেখো প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় চারটা করে বর্ণই কিন্তু মানে প্রত্যেকটা বর্ণ কিন্তু ব্যবহার করেছি আমি, এবং কোনো সাজানো ব্যবস্থায় কোনো অক্ষরকে আমি 2 বার ব্যবহার করেছি, 3 বার ব্যবহার করেছি, তার মানে কি প্রত্যেকটা অক্ষর আমি একবার মাত্র ব্যবহার করেছি, রাইট। আমি যে কনসেপ্টটা এখানে আলোচনা করতেছি একবার মাত্র ব্যবহার করে সাজানো ব্যবস্থা, রাইট। তাহলে দেখো এখানে মোট সাজানো ব্যবস্থা কয়টা আসলো? 6টা, 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 কয়টা 6? 4 6, 4 6 24, তাহলে মোট সাজানো ব্যবস্থা আসলো 24টা। তার মানে কি, তাহলে আমরা দেখো 3টা বর্ণের সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা এসছে 6, 4টা বর্ণের সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা এসছে 24। এখন যদি আমি 5টা বর্ণ দিয়ে যদি সাজানো ব্যবস্থা বের করতে বলি, তাহলে তুমি চিন্তা করতে পারো যে এই সাজানো ব্যবস্থা তোমাকে সাজাতে হলে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে বা 10-15 মিনিট সময় লাগবে। এরকমভাবে যদি আমি মনে করো 8টা বর্ণ দিই, 8টা বর্ণে যদি ভিন্ন ভিন্ন দিই, 8টা বর্ণকে 40,320 উপায়ে সাজানো যায়, তুমি কতক্ষণ ওগুলো সাজাবা? এটাই ম্যাথমেটিশিয়ানদের কাজ, যে ম্যাথমেটিক্স নিজের জন্য কিছু করে না, মানুষকে শুধু সহযোগিতা করে। ম্যাথমেটিক্স, নাম্বার থিওরি, সংখ্যা পদ্ধতি তখন কি করলো জানো? এই 6 সংখ্যাটাকে নিয়ে, এই যে দেখো 3টা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 6, এই 6কে নিয়ে তখন তারা গবেষণা শুরু করলো যে এই 6, এই 24 এদের মধ্যে একটা প্যাটার্ন তৈরি করতে। যে তারা বলছে এই 6 মানে 3 × 2 × 1, 3 × 2 × 1, তার মানে 3 কোনো 6। আবার 24 এসছে ওইদিকে, খেয়াল করো ওখানে 24 এসছে, 4টা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা কত এসছে? 24। এই 24কে তারা লিখলো 4 × 3 × 2 × 1। দেখো কারণ কি, 1 × 2 × 3 × 4 মানে কিন্তু 24। তাহলে 4টা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 4 থেকে 1 পর্যন্ত গুণফল, রাইট। আবার 3টা বর্ণের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, 3টা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 1 থেকে 3 পর্যন্ত গুণফল। তাহলে 5টা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা কি হবে? 1 থেকে 5 পর্যন্ত গুণফল, রাইট। এই জিনিসটাকেই গণিতবিদরা চিন্তা করলেন যে যেহেতু এরকম সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা, এই যতগুলো মানে বর্ণ থাকে সবগুলো বর্ণ যদি ভিন্ন ভিন্ন হয় এবং সবগুলো বর্ণ নিয়ে যদি সাজাতে হয়, সাজানো ব্যবস্থা হয় 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে ততটা সংখ্যা পর্যন্ত যাবে যতগুলো বর্ণ তোমার ছিল, রাইট। তাহলে আমরা বলতে পারি 3টি বর্ণের, তাহলে সংক্ষেপে লিখি আমরা একটু এখানে, তোমরা কিন্তু আলাদা পেন দিয়ে লিখবা এখন, হ্যাঁ, এভাবে নোট করো। 3টি বর্ণের সবগুলো বর্ণকে সাজানোর উপায়, বা 3টি বর্ণের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, সবগুলো নিয়ে, সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু 3 থেকে 1 পর্যন্ত, 3 × 2 × 1 হবে, রাইট। 3টি বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 3 × 2 × 1। তাহলে 4টি বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু, এগুলো কিন্তু লিখে নিও তোমরা, আমি আবার ডট ডট দিয়েছি, তোমরা ডট ডট দেওয়ার দরকার নেই, তাই না। 4টি বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু, তাহলে কি হবে? 4 × 3 × 2 × 1। এখানে কিন্তু অবশ্যই একটা তোমাকে বিষয় মাথায় রাখতে হবে, 4টি ভিন্ন ভিন্ন বর্ণের, 4টি ভিন্ন ভিন্ন বর্ণের। তাহলে আমি আলাদা কালারের পেন দিয়ে এই কথাটাকে তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ। 4টি ভিন্ন বর্ণের, ভিন্ন ভিন্ন, 3টি, এখানে 3টি দেওয়া আছে, 3টি ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 3 × 2 × 1। এই ভিন্ন ভিন্ন কথাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ভিন্ন ভিন্ন থাকতে হবে, নইলে তোমার এই কনসেপ্ট কাজ করবে না। কেন করবে না সেটা ব্যাখ্যা দেবো আমি একটু পরে, ওকে। আবার দেখো 4টি বর্ণের, 4টি ভিন্ন ভিন্ন বর্ণের, এখানে তোমাকে বলতে হবে ভিন্ন ভিন্ন বর্ণের, 4
4টি ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 4 × 3 × 2 × 1। আমি গত দিনে তোমাদেরকে শিখাইছি যে 1 থেকে 4 পর্যন্ত গুণফল থাকা মানে হচ্ছে এটাকে বলা হয় 4 এর গৌণিক মান বা 4 ফ্যাক্টোরিয়াল। সো দিস ইকুয়াল টু লিখতে পারো তোমরা 4 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল। তখন গণিতবিদরা একটা মাইক নিয়ে গোটা পৃথিবীতে মাইকিং করে দিল। মাইকিং করে দিলে কি মাইকিং করতেছে? বলতেছে 3টা ভিন্ন ভিন্ন বর্ণের সাজানো ব্যবস্থা হবে 3 ফ্যাক্টোরিয়াল, 4টি ভিন্ন ভিন্ন বর্ণের সাজানো ব্যবস্থা হবে 4 ফ্যাক্টোরিয়াল, 5টি ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা হবে কি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণের, তাহলে আমরা একটা সূত্রে চলে আসলাম এবার। ওকে, এবার তোমরা এটা নোট করো, আলাদা কালারের পেন দিয়ে নোট করবা এগুলো। যে লিখে ফেলো n সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু হবে n ফ্যাক্টোরিয়াল। অবশ্যই এই দুটা জিনিসের নিচে তোমরা এই দুটা জিনিসের নিচে আন্ডারলাইন করে রাখো, এখানে ভিন্ন ভিন্ন আর সবগুলো। ওকে, অর্থাৎ তোমার প্রদত্ত জিনিসগুলো হতে হবে ভিন্ন ভিন্ন এবং সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা বের করতে হবে। এখানে ছোট্ট আরেকটা নোট আছে, মানে ভিন্ন ভিন্ন বর্ণ যেগুলো আছে কোনো বর্ণকে একাধিকবার ব্যবহার করতে পারবা না, একবার মাত্র ব্যবহার করে প্রতিটি বর্ণকে। তাহলে এখানে নোটটা হচ্ছে প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে, অর্থাৎ কোনো বর্ণের আমি পুনরাবৃত্তি ঘটাতে পারবো না। ওকে, তাহলে এই নোটটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে কি n সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণের প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে, বর্ণকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এই ধরনের প্রবলেম সলভ করার সময় তোমাকে আগে দেখতে হবে প্রদত্ত শব্দটাতে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন কিনা, বা প্রদত্ত জিনিসগুলো সবগুলো ভিন্ন ভিন্ন কিনা, এবং সবগুলো নিয়ে সাজাতে বলেছে কিনা, এবং একবার মাত্র ব্যবহার করে মানে সাজাতে বলেছে কিনা, এটা তোমাকে খেয়াল করতে হবে। ওকে, তাহলে দেখো আমি যদি এখন তোমাদেরকে একটা প্রবলেম দিই, তাহলে এটা n ফ্যাক্টোরিয়াল। ওকে, এবং তোমাদেরকে আমি এটার একটু ইতিহাস বলে রাখি। 1150 সালে তোমার ভারতের কর্ণাটক রাজ্যের কর্ণাটক রাজ্যের তোমার হচ্ছে একজন গণিতবিদ, উনি সর্বপ্রথম এই n ফ্যাক্টোরিয়াল ইউজ করেন তার একটা বই, আসলে যে n সংখ্যক জিনিসকে সাজানোর উপায় বের করেন এইভাবে। ওকে, দেখো এবার ক্লাস নিচ্ছি আমি, কিসের ড্রিল চালাবে? ওকে, সরি। তাহলে n ফ্যাক্টোরিয়াল এই ধারণাটা কত সালে হয়? 1150 সালে এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কর্ণাটক রাজ্যে, মানে হচ্ছে ব্যাঙ্গালোর, তারপর মহীশূর, এই জায়গাটাকে বলা হয় কর্ণাটক। তো যাই হোক, তো n ফ্যাক্টোরিয়াল মানে কি? তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের প্রতিটিকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা। ক্লিয়ার? এখন যদি আমি তোমাদের কাছে প্রশ্ন করি ভাইজান, যে ডটার শব্দটির একটা প্রশ্ন লিখে ফেলো। ডটার শব্দটির প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে। হ্যাঁ, অনেক সময় আমাদের বইয়ে কিন্তু এই কথাটা উল্লেখ থাকে না,
প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে। আমি এটা একটু অন্য কালারের পেন দিয়ে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে আর কি। তাহলে ডটার শব্দটির প্রতিটি বর্ণকে একবার ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু। দেখো, তাহলে আগে তোমাকে দেখতে হবে আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্ট শিখাইছি এর বাইরে তোমার চিন্তা করার দরকার নাই। আর অনেক কিছু আছে, বইয়ের অঙ্ক হঠাৎ করে দেখে তুমি মনে করবা যে ভাই আমরা তো অঙ্ক পারি না। কেন পারো না? কারণ আমি তোমাকে ওটা এখনো শেখাইনি, ওই জায়গাতে নিয়ে যাইনি তোমাকে। আমি যতটুকু তোমাকে শেখাচ্ছি এই রিলেটেড যদি কোনো অঙ্ক না পারো তখন তুমি বুঝবা যে তুমি এই জিনিসটা বোঝো নাই। নিজেকে দোষারোপ করো না, নিজেকে তোমরা মনে করো আত্মসমর্পণ করো না যে আমরা ম্যাথমেটিক্স বুঝি না আসলে, রাইট? এইটুকু যতটুকু শিখলাম এইটুকু দিয়ে যা আসবে। যেমন দেখো আমাদের কথা কি ছিল, ভিন্ন ভিন্ন হতে হবে বর্ণ, রাইট? বলো, ডটার শব্দটাতে DAUGHTER, ডটার শব্দটাতে মোট বর্ণ আছে 8টা। সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন কিনা? কি ক্লিয়ার? তাহলে ডটার শব্দটা সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। আবার দেখো প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে উল্লেখ আছে। কোনো প্রশ্নের নাও থাকতে পারে, অথবা এইভাবে বলতে পারে যে কোনো বর্ণের পুনরাবৃত্তি না ঘটিয়ে ডটার শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা। ওকে, দেখো আবার সবগুলো, এই যে এই কথাটা উল্লেখ থাকতে হবে, বর্ণগুলো হতে হবে ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন আছে, তাহলে সাজানো ব্যবস্থা কত হবে? n সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলোকে নিয়ে সাজানো ব্যবস্থা যদি n ফ্যাক্টোরিয়াল হয় তাহলে এখানে কয়টা বর্ণ আছে? 8টা। তাহলে সাজানো ব্যবস্থা কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল। সুতরাং এটার অ্যান্সার 8 ফ্যাক্টোরিয়াল। এটাই অ্যান্সার। অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল মানে 40,320। ক্যালকুলেটরে করিও অথবা ভাঙ্গি গুণ করিও। 40,320। ডটার শব্দটাকে মোট সাজানো যায় 40,320 উপায়ে। কে ক্লিয়ার? এরকমভাবে তোমরা নিজেরা তোমাদের কাজ 5টা করে শব্দ নিবা, 5টা শব্দ নিবা তোমরা নিজেরা বাসায় এখন। হ্যাঁ, এখন না, আমার ক্লাসটা শেষ হলে, আজকে এই ক্লাস শেষে বসবা কিন্তু খাতায় কলম নিয়ে। 5টা শব্দ নিবা যে শব্দগুলোতে তোমাদের বর্ণগুলো হবে ভিন্ন ভিন্ন, এবং সেগুলোর সাজানো ব্যবস্থা বের করে আমাকে ছবি তুলে কমেন্ট বক্সে তোমরা দিবা, ওটার পিকচারটা দিবা। দেখি কে মানে এই গণিতকে ভালোবাসতে মানে শিখবে আর কি, কে ভালোবাসতে চায় গণিতকে। ওকে, তো যাই হোক আমরা যেটা শিখলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সাজানো ব্যবস্থা n ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এই জিনিসটাকে এই যে দেখো আমি এখানে যেভাবে ব্যাখ্যা করেছি ভাঙিয়ে এইভাবে না করে আরেকভাবে করা যায়। ওকে, সেটা আবার কি জিনিস দেখো, ওইটা একটু তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। এটা জানা দরকার আর কি, বাঁচতে হলে জানতে হবে। মনে করো যে এই যে আবুল, বাবুল এবং কাবুল এরা 3 ভাই, রাইট? আবুল, বাবুল এবং কাবুল 3 ভাই, এবং 3 ভাই কিন্তু ভিন্ন ভিন্ন, এক জাতীয় না, কিন্তু যমজ না, ত্রিমজও না। যদি এরকম থাকতো এ আবুল, আনিসুর আর চঞ্চল, এই দুটা অক্ষর দেখতে একই, এটা যমজ ভাই মনে করো। আবার এরকম ত্রিমজও থাকতে পারে, মানে 3টা ভাই একই রকম হয় না? অনেক সময় আমরা অনেকে দেখেছি যে হচ্ছে ত্রিমজ ভাই বোন আছে। ওকে, তো আমার কাছে তো এবছর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তারা 3 ভাই বোন আছে, দুর্লভ, দুর্জয় আর কি নাম এটার, মোস্তাক, ভুলে গেছি। যাই হোক, ওরা 3 ভাই বোন, ওরা হচ্ছে ত্রিমজ। ওকে, তো যাই হোক, তাহলে এখানে যেমন যমজ ভাই আছে, তো আমি তো এই কেসটা আলোচনা করতেছি না, এই কেসটা নিয়ে আলোচনা করতেছি, এই কেসে আসবো, ওয়েট করো একটু। তো খেয়াল করো, আমার প্রশ্ন হচ্ছে মনে করো এখানে 3টা চেয়ার আছে, 3টা চেয়ার আছে। ওকে, আমি বললাম এই আবুল, বাবুল এবং কাবুলকে এই 3টা চেয়ারে কত উপায়ে বসানো যায়?
কত উপায়ে বসানো যায়, রাইট? সর্বপ্রথম আমি এটা 1 নম্বর চেয়ার, এটা 2 নম্বর চেয়ার, এটা 3 নম্বর চেয়ার, রাইট? আমি যদি বলি এই 1 নম্বর চেয়ারে আবুল বলছে যে ভাই আমি বসবো, বলতে পারে না? বাবুল বলবে ভাই আমি বসবো, কাবুল বলবে ভাই আমি বসবো। তার মানে কি এই প্রথম চেয়ারে বসার মতো কে কে হাত তুলে বসে আছে? কয়জন? 3 জনই বসতে পারে। তাহলে এই প্রথম চেয়ারটা পূরণ করার উপায় হচ্ছে 3, উপায় 3, কিন্তু 3 জনই কিন্তু বসবে না, বসবে কিন্তু 1 জন, কিন্তু উপায় কয়টা? 3টা। আবুলও বসতে পারে, বাবুলও বসতে পারে, আবার কাবুলও বসতে পারে। তাহলে প্রথম ঘরটা পূরণ করা যায় কত উপায়ে? 3 উপায়ে। তাহলে এই ঘরটা পূরণ হয়ে গেল। আচ্ছা, এখানে যে পূরণ করলাম নিশ্চয় কেউ বসেছে এখানে, হয় আবুল বসেছে, নয়তোবা বাবুল বসেছে, নয়তোবা কাবুল বসেছে। তাহলে যে কোনো একজন বসেছে। তাহলে এখানকার যে কোনো একজনকে বাদ দাও। তাহলে 1 জন বাদ দিলে আর কয়জন থাকলো? 2 জন। তাহলে দ্বিতীয় চেয়ারে বসার জন্য কয়জন আছে? 2 জন। তাহলে কত উপায়ে ঘরটা পূরণ করা যায়? 2 উপায়ে। কারণ আবুল তো মনে করে এখানে বসে গেছে, ধরে নিলাম এটা আমরা। তাহলে এখানে বসার মতো বাবুলও আছে, কাবুলও আছে। তাহলে এই ঘরটা পূরণ করা যায় 2 উপায়ে। উপায় কিন্তু 2, কিন্তু বসেছে কয়জন? 1 জন। তাহলে এখানে 1 জন চলে গেছে তোমার জীবন থেকে, এখানে 1 জন চলে গেছে তোমার জীবন থেকে। তাহলে কয়টা ঘর পূরণ হলো? 2টা ঘর পূরণ হলো। এবার আমার প্রশ্ন, এই 2টা ঘর মোট কত উপায়ে পূরণ করা যায়? মোট কত উপায়ে পূরণ করা যায়? এখানে যোগ হবে নাকি গুণ হবে? আমি তোমাদেরকে গতদিন এই জিনিসটাই শেখাইছিলাম যে কখন আমরা বিন্যাসে যোগ করব আর কখন গুণ করব। আমি বলেছিলাম নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয় আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে যোগ হয়। এখন দেখো, দ্বিতীয় চেয়ারটা পূরণের উপায় কিন্তু প্রথম চেয়ারের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? তুমি প্রথম চেয়ার না পূরণ করলে দ্বিতীয় চেয়ার কতজন দ্বারা পূরণ করবে এটা তো শিওর না। তাহলে দ্বিতীয় চেয়ারটা পূরণ করার জন্য তোমার কার জন্য অপেক্ষা করতে হবে? প্রথম চেয়ারটা তুমি পূরণ করেছো কিনা। তাহলে এটা নির্ভরশীল ঘটনা, তাহলে এটার মধ্যে কি হবে? গুণ হবে, রাইট? এবার আসো, তাহলে প্রথম ঘর পূরণ হলো 3 উপায়ে, দ্বিতীয় ঘর পূরণ হলো 2 উপায়ে। তাহলে এখানে 1 জন বসেছে, কিন্তু উপায় 3টা, কিন্তু বসেছে কয়টা? 1 জন। এখানে উপায় কিন্তু 2, কিন্তু বসেছে কয়জন? 1 জন। তাহলে এই ঘর পূরণ হলো, এই ঘর পূরণ হলো। তাহলে 2টা ঘর পূরণ হলে 2টা অক্ষর তোমার জীবন থেকে পর হয়ে যাবে। আর কয়টা অক্ষর থাকলো? 1টা। তাহলে এই ঘরটা পূরণ করার উপায় তাহলে কত? 1। এটাও নির্ভরশীল ঘটনা, তাহলে কি হবে? গুণ হবে। তার মানে 3টা ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা 2টা ফাঁকা স্থান পূরণের, 3টা ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা 3টি ঘর পূরণ করার উপায় বা 3টি ফাঁকা স্থান পূরণ করার উপায় হবে 3 × 2 × 1। কি ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে আবুল, বাবুল, কাবুল আর এই ডাবল দিতাম, আর যদি বলতাম এখানে 4টা চেয়ার আছে, 4টা চেয়ার আছে। মোস্তাক, তুমি তো ইসলামের ইতিহাসে পড়েছো নাকি? হ্যাঁ, শুধু ইতিহাস, সরি। তুমি বলো এই প্রথম ঘরটা পূরণ করা যাবে কত উপায়ে? 4 উপায়ে। কেন? 4 জন ব্যক্তির যে কেউ বসার জন্য এখানে রেডি হয়ে আছে। আবুলও বসতে পারে, বাবুলও বসতে পারে, কাবুলও বসতে পারে, ডাবুলও বসতে পারে। উপায় 4, কিন্তু বসেছে কয়জন একটা চেয়ারে? 1 জন। তাহলে এখান থেকে একটা অক্ষর চলে গেল, মনে করো বি চলে গেল। এবারে দ্বিতীয় ঘর পূরণ করার জন্য কয়টা অক্ষর আছে? তাহলে দ্বিতীয় ঘর কত উপায়ে পূরণ করবা? 3 উপায়ে। বসেছে কয়জন? 1 জন। তাহলে মনে করো এখানে ডি বসেছে, ধরে নিলাম, ধরে নিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু উপায়, ওকে। আর এগুলোতে বসেছে, মনে করো প্রথম ঘরে বসেছে বি, দ্বিতীয় ঘরে বসেছে ডি। এবার বলো তৃতীয় ঘর পূরণ করার জন্য আর কয়জন আছে? 2 জন। তাহলে এই ঘরটা পূরণ করা যায় কত উপায়ে? 2 উপায়ে। উপায় 2, কিন্তু বসেছে কয়জন? 1 জন। মনে করো সি বসেছে, একে কি ওখানে বসানোর জন্য বলতে হবে? এমনিতেই বসবে, ওর তো হাত পা লেগে গেছে, তাহলে ও এমনিতেই এখানে 1 উপায়ে বসে যাবে, রাইট? এবারে বলো
এখানে 3 উপায়ে পূরণ হবে কিনা এটা কার উপরে নির্ভরশীল? প্রথম ঘরটার উপরে। প্রথম ঘরটা না পূরণ করে তুমি দ্বিতীয় ঘরে যেতে পারবে না, রাইট? নইলে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে। দেখা গেল তুমি আগেই এই ঘর পূরণ করে নিলা, ঠিক কিনা? তো যাই হোক, আমরা প্রথম ঘরটা 4 উপায়ে পূরণ করার পরে একজনকে এখানে স্থির রেখে বাকি 3 জন দ্বারা এখানে পূরণ করেছি। তাহলে এটার উপরে এটা নির্ভরশীল, এটার উপর আবার এটা নির্ভরশীল, এটার উপর আবার এটা নির্ভরশীল ঘটনা। নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে কি হয়? গুণ হয়। তাহলে এইটা গুণ হবে, রাইট? তার মানে 4টি ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা 4টি ফাঁকা স্থান পূরণের উপায় equal to 1 into 2 into 3 into 4, this equal to 4 factorial। ওকে, তার মানে এই 4 ফ্যাক্টোরিয়াল জিনিসটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4টি ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা 4টি ফাঁকা স্থান পূরণের উপায়। অথবা আমরা এটা তো এভাবেও দেখেছি, আমরা তো এটাও দেখেছি যে 4টি ভিন্ন ভিন্ন বর্ণের প্রত্যেকটিকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা আবার 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা এখন বলতে পারি, খেয়াল করো, আমরা তাহলে নোট লিখব। সবাই নোট লিখো। নোট লিখো যে হোয়াট ইজ এন ফ্যাক্টোরিয়াল, এটাকে কি ভাষায় লিখতে পারো। ওকে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের প্রতিটিকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা। বর্ণ হবে এমনটা তো না, বস্তু হতে পারে, লোকও হতে পারে, ব্যক্তি হতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে বলবো এই জিনিসটার অর্থ হচ্ছে এন সংখ্যক, তোমরা লিখো একটু, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বর্ণের প্রতিটিকে কয়বার ব্যবহার করে? একবার মাত্র ব্যবহার করে, একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে, সবগুলো এখানে যেহেতু বর্ণ হিসেবে লিখেছি, আমরা এখানে যেহেতু বর্ণ হিসেবে লিখেছি, সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা। তোমরা অবশ্যই এটা নোট করবা, সাজানো ব্যবস্থা। ওকে, অথবা আমরা কি করেছি, এটা সাজানো ব্যবস্থাও বোঝাই, অথবা ফাঁকা স্থান পূরণ করার উপায়ও বোঝাই। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান পূরণ করার উপায়, রাইট? তাহলে আমরা এটাও এখন লিখতে পারি, অথবা এটা লিখতে পারি, অথবা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান, এন সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায়। ওকে, তাহলে ফাঁকা স্থান পূরণের উপায় বোঝাবে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায়। এটাও কিন্তু এন ফ্যাক্টোরিয়াল। ওকে, আর যদি আমরা এটাকে একটু ইংলিশে লিখবো আমরা এভাবে, সরি, এটা লিখতে পারি, arrangement of n different objects, okay, arrangement of n different objects equal to n factorial. Okay,
তাহলে অ্যারেঞ্জমেন্ট অফ এন ডিফারেন্ট অবজেক্টস, অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সাজানো ব্যবস্থা এন ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? অথবা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায় হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আমি কি বোঝাতে পারলাম মোস্তাক তোমাকে? এবারে আসো, আমরা ছোট্ট একটা ব্যতিক্রম ঘটাবো এখানে। আস্তে আস্তে কিন্তু আমরা মানে মজার মজার জিনিস শেখার জন্য রেডি হয়ে যাচ্ছি। আমি কিন্তু মানে পড়াচ্ছি, অনেকে বলে যে ভাই এই ছোট্ট একটা জিনিসে এত বেশি করে বলার কি আছে। তো আমি চাই, আমি এখানে যাদেরকে পড়াচ্ছি আমার এই গ্রুপে জয়েন হয়েছে রাজশাহী শহরের স্টুডেন্ট, গোটা বাংলাদেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে জয়েন করেছে। যারা হয়তোবা সামনাসামনি আমাকে পায়নি, তারা আজ বিভিন্ন জেলা থেকে মানে অ্যাড হয়েছে অনেক স্টুডেন্ট। তাদেরকেও আমাকে বোঝাতে হবে, একজন স্টুডেন্ট যার একটু দুর্বলতা আছে, আমি এই জিনিসটা বলতে অবশ্য নারাজ যে একটা স্টুডেন্ট দুর্বল। আসলে কোনো স্টুডেন্টই দুর্বল না, তাকে দুর্বল করে দেওয়া হয়েছে। এটা আমাদের মতো শিক্ষকরা, আমাদের মতো অভিভাবকরাই তাদেরকে দুর্বল করে দিয়েছে, তাদের ভিতরে গণিত নিয়ে ভীতি সৃষ্টি করেছে। তো আমি চাই ওই ছাত্রটাকে বোঝাতে, মানে আমি ধরেই নিচ্ছি তোমরা কিছুই জানো না, আবার বলো না যে ভাই আমরা কিছু জানি না, মানে আপনার সাহস তো কম না, রাইট? তো আমি চাই যে কিছুই জানে না তাকেও শেখাইতে, যে সব কিছু জানে তাকেও শেখাইতে, তার লেভেলেও আমি যাব আস্তে আস্তে। ওকে, যে কিছুই জানে না তাকেও তোমাদের লেভেলে নিয়ে আসার চেষ্টা করছি। তো এতে যারা হয়তো বা একটু ভালো স্টুডেন্ট তারা মনে করবা ভাই এগুলো এত কিছু, এই ছোট্ট একটা জিনিস এত সময় ধরে পড়াচ্ছে, তো ধৈর্য ধরে শুনতে থাকো, আরও অনেক কিছু শিখতে পারবে আর কি। এবার আমি একটু ব্যতিক্রম ঘটাবো, সেটা হচ্ছে আমি এতক্ষণ থেকে যেটা করেছি ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বের করেছি, রাইট? এবারে মোস্তাক আহমেদ, তোমাকে আমি বললাম যে এ বি সি এই তিনটা বর্ণের সাজানো ব্যবস্থা আমরা পাইছিলাম 3 ফ্যাক্টোরিয়াল বা 6, মনে আছে? এই তিনটা বর্ণের সাজানো ব্যবস্থা পাইছিলাম 6টা, এবং এটার সাজানো ব্যবস্থাটা ছিল এরকম। আমি একটু বেসিক থেকে বুঝাই। এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি এবং সি বি এ, রাইট? এবারে যদি আমি বলি যে এই তিনটা বর্ণ না নিয়ে আমি এবার এ, এ এবং বি, বলো এখানে কয়টা বর্ণ নিয়েছি? আচ্ছা, বি না নিয়ে সি নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার। বলো, আমি এখানে এ এস সি কয়টা বর্ণ নিয়েছি? 3টা বর্ণ নিয়েছি, বাট 2টা বর্ণ নিয়েছি একই রকম। এখন বলো এটার সাথে এটার পার্থক্য কোথায়? এটার পার্থক্য হচ্ছে আমি বির জায়গায় এ বসিয়েছি। তাহলে এই 6টা সাজানো ব্যবস্থার যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে এ বসিয়ে দেব। তাহলে দেখো এখানে বির জায়গায় এ, 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 বির জায়গায় এ বসিয়ে দিই। তাহলে খেয়াল করো, একটু আমি তোমাদেরকে বেসিক থেকে বুঝাই। এ এ সি হয়, বির জায়গায় এ, আবার এ সি এ হয়, এ সি এ, এ সি এ বির জায়গায় বসাইছি। আবার বলো, আমি আবার কি করতে চাইছি? বির জায়গায় এ। এবার যদি এখানে বির জায়গায় এ বসায় তাহলে এ এ সি যা কিনা লেখা হয়ে গেছে, কি ঠিক কিনা বলো? তাহলে এটাও লিখে নি, এ এ সি, যেটা এটা লিখলাম কিন্তু এটা, ওকে, এটা লিখেছি, এটা এটাকে লিখেছি এইভাবে, বিয়ের জায়গায় বসাচ্ছি। এবারে বলো এখানে বিয়ের জায়গায় যদি বসাই কি হবে বলো তো মোস্তাক? এ সি এ, এটা কি আলাদা সাজানো ব্যবস্থা নাকি একই সাজানো ব্যবস্থা? এই দুটা মিলে এই দুটা কি আলাদা নাকি একই? এবার আসো এখানে বিয়ের জায়গায় বসাও, এখানে বিয়ের জায়গায় বসালে সি এ এ, এখানে বিয়ের জায়গায় বসাও, কথা হয় মোস্তাক বলবা? সি এ এ, এই দুটা কি আলাদা না, রাইট? তাহলে দেখেছো তুমি এই দুটা মিলে একটা, এই দুটা মিলে আসলে সরি এইটার এটা মিলে একটা, এইটার এটা মিলে একটা, এটা মিলে একটা। তাহলে এখানে মোট সাজানো ব্যবস্থা ছিল আসলে 6টা, আর এখানে মোট সাজানো ব্যবস্থা কয়টা? 3টা। কারণ হচ্ছে তুমি এই দুটা মিলে লিখবা একটা,
এ এ সি, রাইট? তাহলে এখানে আবার এই দুটা মিলে আবার লিখবা এ সি এ, আবার এই দুটা মিলে একটা লিখবা সি এ এ। এই তিনটা সাজানো ব্যবস্থা কিন্তু ভিন্ন। দেখো তাহলে এখানে সাজানো ব্যবস্থা কয়টা আসলো মোস্তাক সাহেব? তিনটা, রাইট? তাহলে তিনটা বর্ণ যখন ভিন্ন ভিন্ন ছিল তার সাজানো ব্যবস্থা ছিল 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 6। বাট তিনটা বর্ণের মধ্যে যখন আমি দুইটা বর্ণ এক জাতীয় দিয়ে দেব তখন সাজানো ব্যবস্থা চলে আসলো আমার তিনটা। অর্থাৎ এই দুইটা যদি ভিন্ন হতো, এই দুটা যদি ভিন্ন হতো তাহলে কি ঘটনাটা ঘটতো বলো তো? 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যেত এদেরকে। দেখো এই দুটা বর্ণ যদি ভিন্ন হতো এদেরকে সাজানো যেত 2 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু এই 2 ফ্যাক্টরিয়াল সংখ্যক গুণফল এই বিন্যাসের মধ্যে নাই। তাহলে কি হয়েছে? এই 6 এর মধ্যে এই 2 ফ্যাক্টরিয়াল তাদের ভাগ করে দিতে হবে। ওকে, কারণ এখানে 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2। এই 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2। তাহলে বলো তো এই 6কে যদি 2 ভাগে ভাগ করে দিই, কয় ভাগে ভাগ করে দেব? দেখো তো 2টা করে ইকুয়াল টু একটা সাজানো ব্যবস্থা এসছে কিনা? 2টা সাজানো ব্যবস্থা ইকুয়াল টু একটা সাজানো ব্যবস্থা এখানে, রাইট? এই জন্য এই সাজানো ব্যবস্থাটাকে, অর্থাৎ এই পাশের সাজানো ব্যবস্থাটাকে, এই 6কে যদি আমরা এই 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করি, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাগ করি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে, তবেই আমরা 3 পাবো। কারণ 3 ফ্যাক্টরিয়াল মানে 6 ভাগ 2 ইকুয়াল টু 3, রাইট? তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো? তিনটা বর্ণ যখন ভিন্ন ভিন্ন ছিল তাদের সাজানো ব্যবস্থা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। আর তিনটা বর্ণের যখন ভিন্ন ভিন্ন না হয়ে এক জাতীয় আছে তার সাজানো ব্যবস্থাও তুমি 3 ফ্যাক্টরিয়ালই লিখো। এই দেখো 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু এর মধ্যে এক জাতীয় কি আছে? 2টা এ আছে, সেটা দ্বারা ভাগ করবা। এটাই হচ্ছে কনসেপ্ট, যে কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিসের মধ্যে যদি এক জাতীয় বর্ণ থাকে তাহলে উপরে হবে মোট জিনিসের ফ্যাক্টরিয়াল, উপরে হবে মোট জিনিসের সংখ্যার ফ্যাক্টরিয়াল, ডিভাইডেড বাই হবে যেগুলো এক জাতীয় আছে তাদের ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। ওকে, এবার আরো একটা জিনিস বলবো তোমাকে। দেখো এখন শেষ হয়নি তো, এগুলো বুঝতে ব্যস্ত হলো। যে এবার আমি 4টা বর্ণ নিলাম, মনে করো এ এ বি বি। এই 4টা বর্ণকে কত উপায়ে সাজানো যায়? তাহলে ম্যানুয়ালি করি। 4টা বর্ণ যদি ভিন্ন ভিন্ন হতো, এ বি সি ডি, 4টা বর্ণ যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে সাজানো ব্যবস্থা ছিল 4 ফ্যাক্টরিয়াল, মনে আছে? ইকুয়াল টু 24। বাট এই 4টা বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন না, কিছু এক জাতীয় আছে। তাহলে এদেরকে সাজানো ব্যবস্থা যদি বের করি, আমরা একটু ম্যানুয়ালি করি। এ এ বি বি করতে পারি, বি বি এ এ করতে পারি, এ বি করতে পারি, বি এ করতে পারি, আবার এ বি বি আব্বা করতে পারি, আবার বাপ বলতে পারি, ঠিক কিনা? দেখো আব বাহ, আবাব, বাবা, আব্বা, বাপ। তাহলে মোট কত উপায় সাজানো গেল? 6 উপায়। তাহলে এখানে উপায় হচ্ছে 6। এখন গণিতবিদরা চিন্তা করলো, আমি তো জানি ওইটা যে 4টা বর্ণের ভিন্ন ভিন্ন সাজানো ব্যবস্থা 4 ফ্যাক্টরিয়াল, বা তার মধ্যে যখন এক জাতীয় বর্ণ চলে আসলো তখন তার সাজানো ব্যবস্থা হলো এখানে 6। তাহলে এই জিনিসটাকে কিভাবে এই ম্যাথমেটিক্স দিয়ে প্রকাশ করা যায়, একটা সাধারণ জিনিস দিয়ে প্রকাশ করা যায় যেন গোটা পৃথিবীর মানুষ একই জিনিস ব্যবহার করে। তখন করলো কি, উনি ওই চিন্তা নিয়ে আসছিল যে 4টা ভিন্ন ভিন্ন বর্ণের সাজানো ব্যবস্থা 4 ফ্যাক্টরিয়াল। এবার আসো, এ কয়টা আছে? 2 ফ্যাক্টরিয়াল। বি কয়টা আছে? আবার 2 ফ্যাক্টরিয়াল। তার মানে এক জাতীয় জিনিস যেগুলো থাকবে তার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। এখন দেখো এটা এখানটা 6 হয় কিনা দেখি একটু, এটা এই দিকে তাকাচ্ছি না। এখানে 6 এর 4 এর ফ্যাক্টরিয়াল মানে 24, 2 এর ফ্যাক্টরিয়াল মানে তো 2, 2 এর ফ্যাক্টরিয়াল মানে তো 2, 2 × 1 মানে তো 2। এবারে বলো 24/4 ইকুয়াল টু 6, মিলে যায়। ওকে, তাহলে আমরা সারমর্ম টানবো এবার
যে কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিসের ভিতরে যদি এক জাতীয় জিনিস থাকে, তাহলে দেখো প্রথম টপিকটা আমি পড়াইছি প্রদত্ত জিনিসগুলো হতে হবে ভিন্ন ভিন্ন। তাহলে এটা 2 নম্বর টাইপ, যে প্রদত্ত জিনিসগুলোর ভিতরে যদি এক জাতীয় কিছু থাকে। তাহলে এবার তোমরা নোট করো, তাহলে নোট করো হচ্ছে এইভাবে, যে প্রদত্ত জিনিসগুলো এক জাতীয় হতে পারে, এটাই হেডিং দাও। প্রদত্ত জিনিসগুলো এক জাতীয়, জিনিসগুলোতে এক জাতীয় জিনিস থাকতে পারে, এক জাতীয় জিনিস থাকতে পারে। ওকে, তাহলে এটার জন্য আমরা কি শিখলাম, যে আগে দেখব সেই শব্দটাতে মোট বর্ণ কয়টা, 1 নম্বর জিনিস দেখতে হবে। তারপরে এক জাতীয় কি কি আছে সেগুলো দেখতে হবে। তাহলে মোট জিনিসের ফ্যাক্টর হবে উপরে, আর নিচে কি হবে, এক জাতীয় যেগুলো আছে যত প্রকারের আছে প্রত্যেকটা কতটা করে আছে তাদের ফ্যাক্টর দ্বারা ভাগ হবে। কি ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে এখন একটা সূত্র আকারে লিখি, যে n সংখ্যক জিনিসের, n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক এক জাতীয়, p সংখ্যক এক জাতীয়, মনে করে p সংখ্যক এক জাতীয় আছে, মানে একটু আগে যে 4টা বর্ণনা দিয়েছিলাম, a ছিল 2টা, b ছিল 2টা, সেটা না বলে n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক আরেক জাতীয়, q সংখ্যক আরেক জাতীয়, r সংখ্যক অন্য আরেক জাতীয়, r সংখ্যক অন্য এক জাতীয় হলে, অন্য এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন, এটা হতে পারে না? এবং বাকিগুলো ভিন্ন হলে, এটা নোট করবে অবশ্যই তোমরা, যে n সংখ্যক, মোট জিনিস n সংখ্যক, মোট জিনিস কয়টা, n সংখ্যক, তার মধ্যে p সংখ্যক আছে এক জাতীয়, q সংখ্যক আরেক জাতীয়, r সংখ্যক অন্য আরেক জাতীয়, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন হলে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা, সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়ালটা, আমি কি নিয়ম শিখালাম, মোট জিনিস কয়টা আছে, তাহলে এটার ফ্যাক্টর হবে উপরে, তাহলে এটা ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয়। এবারে 3 প্রকারের এক জাতীয় আছে, এটা এক জাতীয় কয়টা আছে, তাহলে p ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। এবারে কি হবে, q ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। তারপরে কি আছে, আরেকটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এটাই অ্যান্সার, এটাই তোমাদের বইয়ে সূত্র হিসেবে লেখা আছে, যে n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক এক জাতীয় হবে, q সংখ্যক এক জাতীয় হবে, r সংখ্যক অন্য আরেক জাতীয় হবে। তাহলে সবগুলো বর্ণ নিয়ে, অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কই গো সবগুলো, এই যে এটা সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, সবগুলো থাকতে হবে, মানে প্রত্যেক সাজানো ব্যবস্থায় প্রদত্ত জিনিসের সবগুলো থাকবে। ওকে, এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। ওকে, এখন আস্তে আস্তে আমরা কিন্তু প্রবলেম, বইয়ের অঙ্ক করার দিকে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে বললাম যে একটা প্রশ্ন, এইটা, উজ্জ্বল শব্দটিকে কতভাবে সাজানো যায়। ওকে, উজ্জ্বল শব্দটিকে সাজানোর উপায়, সাজানোর উপায়। ওকে, বলো উজ্জ্বল শব্দটাতে মোট বর্ণ আছে কয়টা, 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল উপরে, মোট বর্ণের ফ্যাক্টরের উপরে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, এবারে ডিভাইডেড বাই এক জাতীয় কি আছে মস্তাক, মানে এক জাতীয় জেড আছে 2টা, শুধু এক জাতীয়গুলো দেখবো, ভিন্ন ভিন্নগুলো দেখার দরকার নাই। এক জাতীয় আছে 2টা জেড, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা এখানে ভাগ হবে, এটাই অ্যান্সার। রাইট, অঙ্ক শেষ, এটা অঙ্ক কমপ্লিট। এবারে যদি আমি তোমাকে বলি
যে মনে করো কর্নিয়া ভাবি, কর্নিয়া ভাবি, এই সবগুলোকে নিয়ে সাজানো ব্যবস্থা। ঠিক আছে, তাহলে সবগুলো বর্ণ ব্যবহার করে, সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা, সাজানো ব্যবস্থা এক লাইনে। হ্যাঁ, এক লাইনে সাজানো ব্যবস্থা, এবার গ্যাপ দিয়ে না, এক লাইনে সাজাবো সবগুলো। এবার তাহলে বলো মোট বর্ণ কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এবারে এক জাতীয় দেখবা কে কয়টা আছে, দরকার নেই ভাগ করার। ও কয়টা আছে, আর কয়টা আছে, এন কয়টা আছে, আই কয়টা আছে, আই আছে এখানে একটা, এখানে একটা, দুইটা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। এবার এ কয়টা আছে, দুইটা, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। আর কি কোনো এক জাতীয় আছে? এটাই অ্যান্সার। কি আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাথমেটিক্স, খুব কঠিন জিনিস না। এখন তোমরা অবশ্যই বইয়ের কিছু অঙ্ক আছে এরকম, যেগুলো দেখবা যে একটা শব্দ দেওয়া আছে, বলা আছে এই শব্দগুলো সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা। ওকে, পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, প্রেজেন্ট করতে হবে, আমি একটা অঙ্ক করে দেব তোমাদেরকে এখন। হ্যাঁ, প্রশ্নটা আগে লেখো, তারপরে আমি উত্তর লিখে দিচ্ছি। খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে এরকম, মিসিসিপি শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা নির্ণয় করো। মিসিসিপি শব্দটির, প্রশ্নটা লেখো, সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন, এভাবে প্রশ্ন আসবে। পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, ফাইনাল পরীক্ষায় যেভাবে লিখবা আসলে অ্যান্সার করতেছি। হ্যাঁ, লিখবা এভাবে, মিসিসিপি শব্দটিতে, মিসিসিপি শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? গুণে সমস্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টি। ওকে, তারপরে নিচের লাইনে সুন্দর করে লিখবা। হ্যাঁ, যার মধ্যে এক জাতীয়গুলোর আগে লিখে নেবা। যার মধ্যে আই আছে কয়টা? আই আছে 4টি। তারপরে এস আছে কয়টি? এস আছে 4টি। পি আছে কয়টি? পি আছে 2টি। ওকে, এই তথ্যগুলো আগে লিখে নিতে হবে, যে মোট বর্ণ কয়টা সেটা লিখতে হবে, এক জাতীয় কি কি আছে সেগুলো লিখতে হবে। অতএব সবগুলো বর্ণ নিয়ে সাজানো হবে। অতএব সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু, মোট বর্ণ কয়টা আছে? তাহলে 11 ফ্যাক্টোরিয়াল উপরে ডিভাইডেড বাই এক জাতীয় যেগুলো আছে তাদের ফ্যাক্টোরিয়াল। কি কি আছে বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল, আবার 4 ফ্যাক্টোরিয়াল, আবার 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটরে করে যা আসবে সেটাই অ্যান্সার। এটাই অঙ্ক। তাহলে পরীক্ষায় এভাবে লিখতে হবে, এই সুন্দর করে। ওকে, মিসিসিপি শব্দটিতে মোট বর্ণ সংখ্যা কয়টি, এক জাতীয় কি কি আছে সেগুলো নিয়ে এভাবে অ্যান্সার করে দিতে হবে। ওকে, এটা আরেক ফরম্যাটে আসে এই ধরনের প্রবলেমগুলো, সেটা একটু বলি। একটা প্রশ্নটা হচ্ছে এরকম,
প্রশ্ন আসে এরকম অনেক সময়, দেখাও যে, আচ্ছা প্রশ্নটা তোমরা লিখো, হ্যাঁ, আমি এখানে না লিখি। দেখাও যে রাজশাহী শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থার 4 গুণ। আবার বলছি, দেখাও যে রাজশাহী শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থার 4 গুণ। ওকে, তাহলে আমি স্পেলিংটা বলে দিচ্ছি একটু, হ্যাঁ, তোমাদেরকে। রাজশাহী, রাজশাহী বানানটা এইটা, আর বরিশাল বানানটা হচ্ছে এইভাবে দিলাম, এই যে এইটা। ওকে, প্রশ্নটা কি? রাজশাহী শব্দটার সাজানো ব্যবস্থা বের করতে হবে, বরিশাল শব্দটির সাজানো ব্যবস্থা বের করতে হবে, দেখতে হবে এই সাজানো ব্যবস্থার কত গুণ? 4 গুণ। ওকে, তাহলে এটার আমি কমপ্লিট অ্যান্সারটা লিখে দিচ্ছি যে কীভাবে পরীক্ষা খাতায় করতে হবে। এরকমভাবে তোমাদের বইয়ে আরও অঙ্ক আছে যে ফাদার মাদারের কত গুণ, ফাদারের সাজানো ব্যবস্থা, মাদারের সাজানো ব্যবস্থার কত গুণ, সিস্টার ব্রাদারের কত গুণ, স্কুলস কলেজেসের কত গুণ। এরকমভাবে তোমরা নিজেরা প্রবলেম তৈরি করে 2-4টা প্রবলেম সলভ করে সেগুলোর ছবি তুলে কমেন্ট বক্সে দিবা তোমরা। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা করতেছি, অ্যান্সার করতেছি। দেখো কিভাবে লিখবো, আমরা লেখার কিছু নিয়মকানুন বলেছি যে রাজশাহী শব্দটিতে মোট বর্ণ, তাই না? শব্দটিতে মোট বর্ণ কয়টি আছে মাস্তাক? 8টি, যার মধ্যে এ আছে কয়টি মাস্তাক? এ আছে 2টি, তারপরে এইচ আছে 2টি, আর কি একজাত আছে? আর নাই, বাকিগুলো ভিন্ন ভিন্ন। এই কথাটা লিখতেও পারো না পারো। অতএব রাজশাহী শব্দটিকে সাজানোর উপায়, রাজশাহী শব্দটিকে সাজানোর উপায় P1 দিলাম, হ্যাঁ, পারমিউটেশন 1, পারমিউটেশন মানে সাজানো ব্যবস্থা। এটা ইকুয়াল টু, তাহলে কি করবো, মোট বর্ণ কয়টা? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? 8 ফ্যাক্টোরিয়াল মানে 40,320 বাই 4, 10,080, তাহলে 10,080 একবারে লিখলাম, হ্যাঁ। তাহলে এটা কার সাজানো ব্যবস্থা বের হলো? রাজশাহী শব্দটাকে। এখানে যে ভাষাগুলো লিখলাম অনুরূপভাবে বরিশালেরও এই অংশটুকু তোমরা নিজেরা লিখিও। ওকে, যে বরিশাল শব্দটিতে মোট বর্ণ সংখ্যা 60টি, তাহলে বরিশাল, তাহলে আমি এই লাইনটা শুধু লিখতেছি, হ্যাঁ। তাহলে বরিশাল শব্দটিকে সাজানোর উপায়, শব্দটিকে সাজানোর উপায় ইকুয়াল টু, বলো বরিশালের মোট বর্ণ কয়টা? 60টা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 7 ফ্যাক্টর মানে 5040। এটা আমি একবার আমার মুখস্থ আছে তো এই জন্য বলছি, আবার মনে করো না যে আমি ফেরেস্তা না আসলে, যে হঠাৎ করে বলে ফেলতেছি, অনেক দিন থেকে পড়া, এই জন্য মনে আছে তাই, বাট তোমরা ক্যালকুলেটার ইউজ করিও। 2 ফ্যাক্টর মানে তো 2, তাহলে এটা হবে 2520। কি ক্লিয়ার? তাহলে এটাকে আমরা P2 দিলাম, এটাকে আমরা P2 বলছি। ওকে, P2 মানে হচ্ছে বরিশালের সাজানো ব্যবস্থা, আর P1 মানে রাজশাহীর সাজানো ব্যবস্থা। কি ক্লিয়ার? অতএব আমরা যদি এখন লিখি, আমাকে কিন্তু বলেছিল যে রাজশাহী শব্দটির সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সাজানো ব্যবস্থার 4 গুণ, তাহলে আমরা P1 কে P2 দ্বারা ভাগ করি, তাহলে অতএব P1 বাই P2, P1 মানে রাজশাহীর সাজানো ব্যবস্থা, P2 মানে বরিশালের সাজানো ব্যবস্থা, 10,080 ডিভাইডেড বাই 2520, দিস ইকুয়াল টু 4। ভাগ করে দেখো ক্যালকুলেটরে 4 আসবে। তাহলে অতএব P1 ইকুয়াল টু 4 ইন্টু P2। এখানে অ্যান্সার লিখবা না, এরপরে লিখবা অতএব
রাজশাহী শব্দটির সাজানো ব্যবস্থা, বরিশাল শব্দটি সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থার 4 গুণ। কে ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো সবগুলো শেষ হয়ে গেল। তোমাদের কাছে যে রাইটারের বই আছে, যে কোনো রাইটারের বই থাক না কেন, এই অঙ্কগুলো তোমরা খুঁজে বের করবা, তোমরা নিজেরা খুঁজে বের করবা যে আজকে কি শিখলাম, আজকে দিয়ে কি কি করা যায়। আমার উদ্দেশ্য কিন্তু খুবই সৎ। হ্যাঁ, কি সৎ উদ্দেশ্য? আমি যে জিনিসগুলো শেখালাম এখন সবাই বলবে ভাই এখন যে কোনো অঙ্ক দেন একবার তামা করে ফেলবো একবারে, কি ঠিক কিনা বলো? আমি যদি এখন মিসিসিপিকে সাজাতে বলি, ম্যাথমেটিক্সকে সাজাতে বলি, যে কোনো জিনিসকে সাজাতে বলি, তোমাদেরকে আটকানো আর সম্ভব না, ঠিক আছে? কিন্তু আমরা এটা কেন শিখছি? এই জিনিসটাতে কি হবে, মানে আমরা কোথায় ব্যবহার করবো এই জিনিসটাকে? আমাদের বইগুলোতে এর বাইরে আর কিছু নাই, মানে এর বাইরে আলোচনা আর কিছু নাই, এই শব্দগুলোকেই সাজাইছে শুধু। কিন্তু এই জিনিসটাতে ব্যবহার করে আর অনেক কিছু করা যায়, সেই ফিলিংসটুকু একটু নেওয়া দরকার। আসলে ফিলিংস থাকতে হবে, মাথায় জুস থাকতে হবে। আসলে আমরা অযথাটা শিখে কি করব? সার্টিফিকেট অর্জন করব, এটুকুই শেষ। আমরা এটা কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করে আমরা খুব সহজে আমরা প্রবলেম সলভ করতে পারবো, সেই জিনিসগুলো আমরা জানবো, রাইট? তো আমরা একটু জানার চেষ্টা করি। দেখো ভাইজানরা, তোমরা ছোটকালে, আমি আস্তে আস্তে একটু তোমাদেরকে ডিপ লেভেলে নিয়ে চলে যাচ্ছি, একটু উঁচু লেভেলের জিনিসে চলে যাচ্ছি। তোমরা দেখো a+b হোল স্কয়ারের সূত্র জানো, এটা আমি জানি। এখনই যদি বলি a+b হোল স্কয়ারের সূত্র কি, চোখ বন্ধ করবো, a² + 2ab + b², রাইট? বাট এটার সৌন্দর্যটা যদি তুমি একটু ভালো করে বুঝতে পারো, ভিতরের সৌন্দর্যটা কি, ইন্টারেস্টটা সেখানে গ্রো করতো। এটা জিওমেট্রিতে প্রমাণ করা যায়। এই যে একটু আগে শিখলাম যে অনেকগুলো জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, যদি এক জাতীয় জিনিস থাকে তার ফ্যাক্টরাল দ্বারা ভাগ হয়, এই যে কনসেপ্টটা ইউজ করেছি, এইটা ব্যবহার করে এটা করা যায়। কিভাবে শোনো, আমি তোমাকে তাহলে একটু ফিলিংসটা, আগে তোমার ফিলিংসটাতে আসতে হবে, যে কি ফিলিংস আসবে। তুমি চিন্তা করো যে এ আর বি, মনে করো আবুল এবং বাবুল, এই 2 বেটা নিয়ে তোমার সংসার। তোমার 2টা বেটা আছে, মস্তাক, বুঝলা? বিয়ে তো করনি তুমি মিয়া, তোমার 2টা বেটা আছে, আবুল এবং বাবুল। কি ক্লিয়ার? এটা সংসার বোঝানো হয়েছে। তোমার পাওয়ার আছে একটু, পাওয়ার মানে শক্তি, সম্পত্তি, সম্পদ মনে করো। ওকে, মনে করো তুমি তোমার 2 বিঘা জমি আছে, ওকে, বা 2টা মানে হীরকের খণ্ড আছে, মানে মোট কথা তোমার 2 একক সম্পত্তি আছে, রাইট? আমার প্রশ্ন, এই আবুল এবং বাবুলকে এই 2 বিঘা সম্পত্তি তুমি দিয়ে দিয়েছো, কিভাবে দিয়েছো? তুমি এখন রাত্রে চিন্তা করতেছো আমি এই 2 বিঘা সম্পত্তি আমার আবুল বেটা এবং বাবুল বেটাকে দিতে চাই। কি চিন্তা করতে পারো? যে আবুলকেই আমি 2 বিঘা দিয়ে দেব, অর্থাৎ আবুল একাই 2 বিঘার সম্পত্তি মালিক হবে। এটা হতে পারে তোমার চিন্তায়, যে বাবুলকে আমি দিব না, রাইট? তাহলে দেখো, তুমি চিন্তা করতে পারো যে আবুলকে 2 বিঘা দিব, বাবুলকে কোনো পাওয়ার দেব না। পাওয়ার মানে সম্পত্তি দেওয়া, রাইট? তোমার চিন্তা হতে পারে যে আমি আবুলকে 1 বিঘা দিব, বাবুলকে 1 বিঘা দেব। কি আমি বুঝতে পারলাম? তোমার চিন্তা হতে পারে আমি আবুলকে 1 বিঘাও দেব না, বাবুলকে 2 বিঘায় দিয়ে দেব। কি রাইট? এই ঘটনা ঘটতে পারে কিনা? এগুলো কিন্তু চিন্তা হয়, এই চিন্তা নয়তোবা এই চিন্তা, নয়তোবা এই চিন্তা। তোমরা নিশ্চয়ই সেট চ্যাপ্টার শিখেছো, অথবা চিন্তা করলে ইউনিয়ন দিতে হয় বা প্লাস দিতে হয়। তো এইটা প্লাস, এইটা প্লাস, এইটা। এইবারে আসো এই চিন্তাগুলোকে আরেকটু ঘটনা ভিন্নভাবে চিন্তা করি। তার মানে এই চিন্তাটাকে আমি এইভাবে লিখলাম, আমি কিন্তু এটা ইকুয়াল টু এটা মানে এখন লিখিনি, এখন সবগুলো লিখিনি। হ্যাঁ, এখানে a² b² 0 মানে তো 1, প্লাস এখানে ab, এখানে প্লাস a² 0 মানে কত? 1 ইন্টু এখানে b² আছে, রাইট? আমার প্রশ্ন, অ্যাকচুয়ালি এখানে a² আছে মানে a ইন্টু a আছে, এখানে b² মানে
সরি এ বি মানে এ ইন্টু বি আছে, এখানে বি স্কয়ার মানে বি ইন্টু বি আছে, রাইট। এবারে এর প্রত্যেকটা পদকে যত উপায়ে সাজানো যায় বলো তো, এই এ বি কে আমরা এ বিও লিখতে পারি আবার বিও করতে পারি, রাইট। বিয়ে করা মানে সেই বিয়ে করা না, বয়স হলে তখন চিন্তা করবো আমরা সেটা, ঠিক আছে। তাহলে দেখো এই এ স্কয়ারকে মাত্র একভাবেই সাজানো যায়, এ বি কে মোট কত উপায় সাজানো যায়, এই জন্য সহগ হবে 2, রাইট। এবারে বলো এই বি কে কয় উপায়ে সাজানো যায়, এক উপায়ে সাজানো যায়, এর জন্য সহগ এখানে 1। এখানে বলো এ আর এ কে কত উপায়ে সাজানো যায়, এক উপায়ে সাজানো যায়, এই জন্য সহগ হচ্ছে 1। এবার দেখো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, রাইট। এবারে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল কিউব, খেয়াল করো a প্লাস বি হোল কিউব, তার মানে এবার তোমার কয় একক সম্পত্তি আছে, 3 একক। কয়টা বেটা, 2টা বেটা। তাহলে তুমি কি করতে পারো, আবুলকে 3 বিঘা জমি দিলা, বাবুলকে দিবা না। তারপরে তোমার চিন্তা আসলো একটু জায়গা ফাঁকা রাখি সহগ লেখার জন্য, আবুলকে মানে আবুলকে একটা করে কমায় দাও পাওয়ার, হ্যাঁ মানে 1 বিঘা করে কমাও, তাহলে আবুলকে দিবা 2 বিঘা, তাহলে বাবুলকে কয় বিঘা দিতে হবে, 1 বিঘা। এরপরে মনে করো আবুলকে দিবা 1 বিঘা, বাবুলকে দিবা 2 বিঘা, এরকম চিন্তা হতে পারে। আবার তোমার চিন্তা হতে পারে কি, আবুলকে দিবা না, বাবুলকেই 3 বিঘা দিবা, রাইট। এখন এগুলো সহগ লিখতে পারলে আমার সূত্র কমপ্লিট, ঠিক কিনা বলো। এবারে বলো এখানে এ আছে কয়টা, বি আছে কয়টা, তার মানে তুমি কি এ বি কে সাজাতে চাও না, বলো 3টা বর্ণের সাজানো ব্যবস্থা একটু আগে আমরা শিখেছি কি হয়, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কয়টা এক জাতীয় আছে, 2 ফ্যাক্টোরিয়াল, কি ক্লিয়ার। দিস ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3, সুতরাং এটা সহগ হবে 3। এবার আসো এখানে মোট কয়টা বর্ণ আছে বলো তো, একটা এ, 2টা বি, তার মানে কি এখানে এ বি বি আছে। তাহলে এই জিনিসটাকে কত উপায়ে সাজানো যায়, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, 2টা বি আছে, সো দিস ইকুয়াল টু 3, তাহলে সহগ হবে 3। আর এখানে 3টা বি 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 এক উপায়ে সাজানো যায়, এর জন্য সহগ 1। এখানে এ 3টা এ উপায় 1, দেখো তো সূত্র হয়ে গেছে, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঘটনা সঠিক কিনা? আমার বিশ্বাস এখন যে কোনো সূত্র তোমরা লিখতে পারবা, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সূত্র লিখতে পারবা, a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 এর সূত্র লিখতে পারবা, কি পারবা কিনা বলো। হ্যাঁ, আমি যদি এখন তোমাকে বলি, তার মানে তোমাকে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, এই জিনিসটাকে বিস্তার করার পরে প্রত্যেকটা পদে কিন্তু এ আর বি এর পাওয়ারের যোগফল কিন্তু এই পাওয়ারের সমান, রাইট। এবং এটা হতেই হবে, কারণ তোমার তো 2টা বেটা নেই সংসার, কি ক্লিয়ার। এখন আসো ভাইজান, আমি যদি তোমাদেরকে এটা বলি, এখন তোমাদেরকে সূত্র লেখানো শেখাবো আজকে আমি, যে যা সারা জীবনে তোমরা মুখস্থ করে এসছো, এগুলোর ফিলিংস আছে, আসলে ফিলিংস নিয়ে পড়তে হবে, অনুভূতি থাকতে হবে, মাথায় জুস থাকতে হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা তোমাকে বললাম একটা প্রশ্ন, a প্লাস বি হোল টু দি পাওয়ার 7, তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করলাম যে এত এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 3 এর সহগ নির্ণয় করো, রাইট। কি বলতে হবে তোমাকে, ইহ জীবনে সম্ভব না, মানে পার্থিব জীবনে সম্ভব না। হাসরের ময়দানেও যদি জিজ্ঞাসা করে তোমাকে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এত এর সহগ নির্ণয় করো, অ্যান্সার বলবা এটা সম্ভব না। কেন? তোমার সংসার ছিল আবুল আর বাবুল 2 বেটাকে নিয়ে, তোমার সম্পত্তি ছিল 7 একক, আর তুমি এখানে দেখতেছো আবুল আর বাবুলের সম্পত্তির যোগফল 8 একক, তোমার সম্পত্তিতে ছিল 7 একক। তার মানে এই ধরনের কোনো পথ পাওয়া সম্ভব না,
ঠিক, তাহলে এটার অ্যান্সার হবে নান অফ দিস, মানে নানি। দেখবো অপশন নানি লেখা থাকে। ক্লিয়ার? তাহলে এটা প্রশ্ন হতে পারে না। আর যদি বলে এতএর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 3 এর সহগ নির্ণয় করো, বলো এটা ঠিক আছে? বলো এই মোট পাওয়ার কত? 7। আবুলকে কত পাওয়ার দিয়েছে? বাবুলকে কত পাওয়ার দিয়েছে? তাহলে এই সহগ নির্ণয় করা মানে একটু আগে আমরা কি শিখাইছি, যতগুলো এ আছে আর যতগুলো বি আছে এদেরকে যত উপায়ে সাজানো যায়। তাহলে মোট কয়টা এ আছে? 4টা এ। মোট কয়টা বি আছে? তাহলে মোট বর্ণ কয়টা আছে? 7টা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 4টা এ আছে এক জাতীয়, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার এই অঙ্কের। তাহলে এতই বিস্তৃতিতে এতই সহগ এইটা। কি ক্লিয়ার? মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয় যেগুলো আছে তাদের ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এই ধরনের 2-3টা প্রবলেম আমি এখন তোমাদেরকে দিব। ঠিক আছে? তাহলে লিখো প্রবলেম, লিখো 2x + 3y all to the power 10 এর বিস্তৃতিতে, চিন্তা করে করে করবা কিন্তু, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ, x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এটা অ্যান্সার করে তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে দিবা। গতদিন যেভাবে প্রবলেমগুলো দিয়েছিলাম তোমরা শুধু অ্যান্সারটা লিখে দিয়েছিলে যে উত্তরটা কত হয়, বাট আজকের প্রসিডিউর সহকারে তোমরা সলভ করে ছবি তুলে ছবি পাঠাবা কমেন্ট বক্সে। ঠিক আছে? তাহলে এতই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। চিন্তা করতে থাকো, ইনশাল্লাহ পারবা তোমরা। ঠিক আছে? আমার কিন্তু আরও কথা আছে, আজকে শেষ হয়নি কথাবার্তা। দেখো আমি কিন্তু একটা জিনিস শেখাচ্ছি, এইটা নিয়েই অনেকে কথা বলে যে উজ্জ্বল ভাই তো একটা জিনিস নিয়ে এত কিছু মানে পিএইচডি করাই। আরে বাবা পিএইচডি না, ফিলিংস এগুলো। কারণ আমি যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে পিপাসা তৈরি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমি পানিও খাবা না। রাইট? আমি চাই তোমার ভিতরে ওই জিনিসটুকু তৈরি করতে যেটা দিয়ে তোমার ভিতর থেকেই আসবে যে আমি অঙ্ক করতে বসছি। অঙ্ক করার মধ্যে একটা অন্যরকম মজা আছে, মানে অন্যরকম ফিলিংস আছে, আসলে শান্তি আছে। রাইট? আমরা আসলে যে জিনিসগুলো শিখতেছি সেগুলো তোমরা আত্মসমালোচনা করে তো রাত্রে চোখ বন্ধ করে, তো আসলে আজকে আমরা যা শিখলাম এটা দিয়ে আমরা কি করবো আসলে জীবনে, এরকম একটা অনুশোচনা হয় না? বাট যখন আমরা জানতে পারি যে এগুলোর ব্যবহার, এগুলো কত আনন্দে যে ঘুম হবে রাত্রিবেলাতে, এবং তুমি আমার বিশ্বাস রাত্রিবেলাতে ঘুমাইতে গেলে তুমি স্বপ্ন দেখতে থাকবে ওই অঙ্কগুলো নিয়ে, এবং স্বপ্নের ভিতরে দেখবা নতুন নতুন অঙ্ক করতেছে তুমি ওই নিয়মে, এবং এটা সত্য ঘটনা। ওকে, তাহলে এই প্রবলেমটা তোমরা সলভ করে আমাকে পাঠাবা। এবার আমরা আর একটু সামনের দিকে আগাই আস্তে আস্তে। হ্যাঁ, ছোট ছোট প্রবলেম দেব। দেখো একটু উঁচু লেভেলের প্রবলেম, হ্যাঁ, কিন্তু কনসেপ্ট ওই একটাই যে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই যেগুলো এক জাতীয় থাকবে তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। ক্লিয়ার? আমি তোমাকে প্রশ্ন করলাম এইরকম একটু উঁচু লেভেলের, এই প্রশ্নটা একটু দেখো। মোস্তাক, তোমাকে আমি বললাম তুমি আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যেতে চাও। কোথায় যেতে চাও? আর্জেন্টিনা থেকে ব্রাজিলে। এবং এগুলো হচ্ছে রাস্তা, এখান থেকে এখানে একটা রাস্তা তৈরি করা আছে, এদিক দিয়ে একটা রাস্তা সংযোগ করা আছে, এখানে একটা চার রাস্তার মোড় আছে। ওকে, আমার প্রশ্ন, তুমি এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারো? এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারো? শর্ত হচ্ছে তুমি একবার ডানে গেলে আর বামে আসতে পারবে না, মানে ব্যাক গিয়ার নাই তোমার সোজা হিসাব। ডানে গেলে বামে আসতে পারবা না, আবার উপরে গেলে নিচে নামতে পারবা না। অর্থাৎ তোমার একমুখী গিয়ার আছে, ব্যাক গিয়ার নাই। মানে দেখো তুমি এখান থেকে এখানে আসে আবার ব্যাক করতে পারবা না, এদিকে যেতে হবে অথবা উপরে উঠতে হবে, হয় ডানে যেতে হবে নয়তোবা উপরে উঠতে হবে। এই শর্তে হয় ডানে যেতে হবে নয়তোবা উপরে উঠতে হবে। এই শর্তে এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারো? রাইট?
যদি এটা আমরা কোন একটা রিকশাওয়ালাকে বলি, তারাও কিন্তু এটা সলভ করতে পারবে। কীভাবে করবে জানো? তারা চিন্তা করবে এভাবে, দেখো আমি 6টা কালারের পেন নেব 6 বার, হ্যাঁ, মনে করো লালটা আগে নিই, বলবে যে ভাই এটা একটা উপায়, এখানে দেখো আমি এটা একটা উপায়, এই যে দেখো এখানে এ এখানে বি, অর্থাৎ এইটা আমি এখান থেকে এটা খুলে নিলাম, হ্যাঁ, এই যে এটা একটা উপায়। বলো আমি ডানে গিয়ে কি বামে এসছি, উপরে গিয়ে কি নিচে এসছি, তাহলে একটা পথ হলো এটা, তাহলে একটা উপায়। এইবারে তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি ওইভাবে না গিয়ে এইভাবে যাব, ডানে গেলাম উপরে গেলাম, ডানে গেলাম উপরে গেলাম, এটা আরেকটা উপায় কি, ঠিক না? আমি কি ডানে গিয়ে বামে এসছি, উপরে গিয়ে কি নিচে এসছি, তাহলে এটা একটা উপায়। তাহলে এই উপায়টা এখানে আঁকে ফেলি, এই 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 এই, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে কয়টা উপায় হলো? 2টা। এবারে আমরা আর একটা উপায় দেখি একটু, দেখো এখান থেকে উপরে উঠলাম 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 উঠলাম, ডানে গেলাম 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 দিয়ে উপরে উঠলাম, বলো শর্ত ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে আরেকটা উপায় পাইলাম আমরা এরকম, এই গেলাম দিয়ে ডানে গেলাম দিয়ে বিতে চলে গেলাম, এটা এ, এটা হচ্ছে বি। ক্লিয়ার? কয়টা উপায় হলো? 3টা উপায় হলো। এইবারে দেখো আমি যদি আরেক উপায়ে যাই, এখানে দেখো ডান উপরে গেলাম ডানে গেলাম, উপরে গেলাম ডানে গেলাম, কি যাওয়া যায় না বিতে? তাহলে এভাবে গেলাম উপরে ডানে উপরে ডানে, তাহলে এটা এ এটা বি, তাহলে মোট কটা উপায় হলো? 4টা, রাইট? এইবারে আসো আমি আরো কি উপায়ে যেতে পারি, এখান থেকে সোজা এখানে উপরে উঠে এখানে যেতে পারি, রাইট? তাহলে এইখানেও একটা উপায় আছে, এই এই, তাহলে এটা এ এটা বি, তাহলে মোট কটা উপায় হলো? এবার আরেকটা আছে, এখান থেকে সোজা এখানে এসে এখান থেকে সোজা এখানে উঠে এখানে ডানে গায়া, এটা কি নেওয়া হয়েছে? নেওয়া হয়নি, দেখো কোথাও নাই। তাহলে দেখো এখান থেকে সোজা এখানে আসলাম দিয়ে সোজা উপরে উঠলাম দিয়ে এখানে গেলাম, তাহলে এটা এ এটা বি, তাহলে মোট কটা উপায় আছে? 6টা। এর বাইরে কোনো উপায় নাই, দেখো খুঁজে আর কোনো উপায় নাই, সবই আছে। এখান থেকে এখানে যাবা যা কিনা এটা, এই 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 যা কিনা এইটা, এখান থেকে এখানে আসি এখানে গিয়ে তারপরে এখানে যাবা, তার মানে এইটা। কি ক্লিয়ার? তাহলে মোট 6 উপায়ে যাওয়া যায়। তাহলে এটা যে কেউ এইভাবে যেতে পারবে, তাই কিনা? কিন্তু আমরা তো সেটা করতে চাই না। এইভাবে গুনে গুনে করতে চাইলে যদি আমি তোমাকে এই প্রবলেমটা দিই, তখন কিন্তু তুমি তোমার খবর আছে। এবার আমি বললাম যে ঠিক আছে এ থেকে বিতে যাও, তুমি কেমন লাগবে নি? এবারে যদি গুনে গুনে যাও তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আমরা টেকনোলজি শিখি যে কিভাবে কম সময়ে বেশি মুনাফা অর্জন করা যায়, রাইট? তো আমরা এখানে কি টেকনোলজিটা কাজে লাগালে আমরা এই সলভটা খুব সহজে করতে পারবো। এই যে 6টা উপায় বের হলো গুনে গুনে, এটা তো সময় সাপেক্ষ বিষয়, রাইট? বাট এই জিনিসটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি, এবার দেখো আমি এই প্রবলেমটাই সলভ করাবো এখন, ঠিক আছে মোস্তাক? এ থেকে বিতে কত উপায়ে যাওয়া যায়, ওইভাবে রাস্তা ধরে ধরে না। এবারে আমরা বিন্যাসে কনসেপ্ট ইউজ করে এটা করবো। কিভাবে করা যায় দেখো, আমি তোমাকে বললাম যে এ পয়েন্ট থেকে যে কোনো একটা মোড় পর্যন্ত ডাইনে গেলে এটাকে আমরা বলবো একবার রাইটে গেছি, একবার রাইট, অর্থাৎ একটা আর ব্যবহার করা মানে এক মোড় থেকে আরেক মোড়ে যাওয়া, আরেক মোড় ডান দিকে আরেকটা মোড়ে যাওয়া, ঠিক আছে? একটা মোড় থেকে ডানে আরেকটা মোড়ে যা গেলে সেটাকে আর দ্বারা প্রকাশ করব, ওকে? তাহলে এটাও তো একটা মোড়, এই মোড় থেকে এই মোড়ে আসতে এটা ডানে কিনা, তাহলে এখানে এটাকে কি দ্বারা প্রকাশ করব? আর। একটা আর মানে রাইটে গেছি, একবার রাইটে গেছি, এটা বুঝালাম তোমাকে, ওকে? এবারে যদি আমি কোন একটা মোড় থেকে উপরের দিকে যাই আরেকটা মোড়ে, জাস্ট আরেকটা মোড়ে পরের মোড়ে, তখন আমরা এটাকে বলবো ইউ ইউজ করা, অর্থাৎ আপে গেছি। ইউ মানে একবার আপে গেছি,
আপ মানে উপরে। ওকে, এখন বলো তো এই মোড থেকে এই মোডটা উপরে কিনা নাকি ডানে? উপরে গেলে আমরা কি অক্ষর ব্যবহার করব? ইউ। বলো এবার এখানে মোট কয়টা বর্ণ ইউজ করেছো তুমি? 4টা। তাহলে দেখি আর আর ইউ ইউ, এই জিনিসটা, রাইট? এবারে আমি যদি তোমাকে বলি মোস্তাক এই অঙ্কটা না দিয়ে এই আর আর ইউ ইউ এই 4টা বর্ণকে সাজানোর উপায় বের করো, তুমি সাজানোর উপায় বের করতে পারবা না? আমি তোমাকে শেখাইনি? বলো তুমি কি করতা? আর ইউ আর ইউ, ইউ আর ইউ আর, ইউ আর আর ইউ, ইউ ইউ আর আর, আর ইউ ইউ আর, এগুলো বলতা না? বলো এই কটা সাধারণ ব্যবস্থা বের হতো কিনা? 6টাই আসবে, রাইট? এবার আমি তোমাকে বললাম মোস্তাক যে তুমি এগুলো রিডিং পড়ো। রিডিং পড়তে গিয়ে তোমার মুখ থেকে যদি আর বের হয় তাহলে একবার রাইটে যাবা, পরপর 2বার আর বের হলে রাইটে 2বার যাবা, তারপরে ইউ বের হলে সেখান থেকে আপে যাবা। দেখি প্রথমটা পড়তেছি, এই যে এখান থেকে আমরা যাত্রা শুরু, এখান থেকে। এবার বলো রাইট, তারপর রাইট, তারপর প্রথমটা পড়তেছি কিন্তু রাইট রাইট। এবার কি পড়বা? আপ, তারপর কোথায় চলে গেছে? বি পয়েন্টে। তার মানে এটা একটা রাস্তা আসলে। ওকে, এবারে বলো আমি এইটা মুখ দিয়ে পড়বো। বলো মুখ দিয়ে পড়ো, রাইট আপ রাইট আপ, কোথায় চলে গেছো? তার মানে এটা আরেকটা রাস্তা, রাইট? এবারে এটা পড়বা তুমি, আপ রাইট, কোথায় গেছো? বিতে। সুতরাং এটা একটা রাস্তা। তার মানে আসলে কি এই ব্যবস্থাটাতে টোটাল রাইট কয়টা আছে, কয়টা আপ আছে, এটা নিয়ে তোমাকে কাজ করতে হবে, রাইট? তাহলে এখানে মোট বর্ণ কয়টা? এই 4টা বর্ণকে মোট কত উপায়ে সাজানো যায় সেটাই হচ্ছে তোমার রাস্তার উপায়। তাহলে মোট বর্ণ কয়টা? 4টা, 4 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে আর আছে কয়টা? ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ইউ আছে কয়টা? 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এখানে 6টা রাস্তা আছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিকশাওয়ালা অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। ওকে, গণিতবিদ এবং একজন গণিত অজানা ব্যক্তির মধ্যে পার্থক্য এটা। ওদেরকে যদি বলো এই আর্জেন্টিনা থেকে ব্রাজিলে কত উপায়ে যাওয়া যায়, ওরা হাঁটে হাঁটে গুনে গুনে যাবে যে 6 উপায়ে যাওয়া যায়, আর আমরা এমনিতে বলে দিতে পারবো 6 উপায়ে যাওয়া যায়। এবং এগুলো দিয়ে তখন পরবর্তীতে আমরা সফটওয়্যার বানাবো। এই জিনিসটা কিন্তু কম্পিউটার সায়েন্সে প্রচুর লাগে। অ্যালগোরিদম তৈরি করতে এই বিন্যাস সমাবেশের ব্যবহার আছে। ওকে, এবার দেখো এখন আমি তোমাকে যত বড় গ্রিডই দিই না কেন, এটাকে বলা হয় 2x2 অর্ডারের গ্রিড। ওকে, এখন মোস্তাক আমি যদি তোমাকে প্রবলেম দিই, ইতিহাসের ছেলে তুমি যদি অঙ্ক বুঝতে পারো তাহলে আমার ছেলেমেয়েরা কেন বুঝবে না, তাই কিনা? দেখো আমি যদি তোমাকে এরকম একটা গ্রিড দিই, এরকম একটা গ্রিড দিলাম, ওকে, দিয়ে এভাবে দিলাম, বললাম এই গ্রিডে একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায় যেতে পারে ন্যূনতম পথে। ন্যূনতম পথে মানে ডানে গেলে আর বামে আসতে পারবে না, উপরে গেলে আর নিচে আসতে পারবে না। তাহলে ন্যূনতম পথে একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায়ে যায়, রাইট? তাহলে তোমাকে দেখতে হবে যে এই ব্যবস্থাটাতে রাইট আছে কয়টা, আপ আছে কয়টা। বলো রাইট কয়টা? 1 2 3 4, অর্থাৎ আর 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 আর। আপ আছে কয়টা মাস্তাক? 3টা, ইউ ইউ ইউ। তাহলে মোট বর্ণ কয়টা? 7টা। তাহলে উপায় কত? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর আছে কয়টা? 4 ফ্যাক্টোরিয়াল, আর ইউ আছে কয়টা? এটাই অ্যান্সার হয়ে গেল। কি ক্লিয়ার? তাহলে এখান থেকে এ থেকে বিতে যাওয়ার উপায় 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এবার এই জিনিসটা আসলে খুবই মজার, মানে অত্যন্ত মজার। দেখো আমি এই প্রবলেমটা এভাবে না দিয়ে তোমাদের আমি পরীক্ষা দেবো এইভাবে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু হতে প্রশ্নটা লিখো।
দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু হতে একজন ব্যক্তি সর্বনিম্ন পথে 2-3 বিন্দুতে কত উপায়ে যেতে পারে? 2-3 বিন্দুতে কত উপায়ে যেতে পারে? দেখো আমি কিন্তু বিন্যাস সমাবেশকে জ্যামিতিতে এবারে চলে যাচ্ছি। বিন্যাস সমাবেশকে কিভাবে জ্যামিতিতে প্রকাশ করা যায়, জ্যামিতিতে ব্যবহার করা যায়। ওকে, দেখো আমার প্রশ্নটা হচ্ছে, একজন ব্যক্তি, প্রশ্নটা লিখেছো, একজন ব্যক্তি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু হতে 2-3 বিন্দুতে কত উপায়ে যেতে পারে? 2-3 বিন্দুতে কত উপায়ে যেতে পারে? ওকে, তাহলে দেখো আমি যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আঁকি, মানে এটা হচ্ছে মূল বিন্দু, মানে 0 0। ওকে, আর 2-3 বিন্দুতে যেতে বলেছি। 2-3 বিন্দু মানে কি? ভুজ 2, কোটি হচ্ছে 3, এর মানে x অক্ষ বরাবর 2 একক যেতে হবে, y অক্ষ বরাবর 3 একক যেতে হবে। তাহলে আমি 2-3 বিন্দুটার অবস্থানটা একটু দেখি। এই যে মোটামুটি এখানে, এর অর্থ কি বলতো? এর অর্থ হচ্ছে এদিকে 2 একক যেতে হয়, এই যে দেখো, আর এদিকে হচ্ছে 3 একক, এই যে দেখো 1 একক 2 একক। তাহলে x অক্ষ বরাবর 2 একক গিয়ে উপরে যেতে হবে 1 একক 2 একক 3 একক। পারবা না অঙ্ক এখন? তাহলে বলো তো মোস্তাক, একজন ব্যক্তি এই মূল বিন্দু থেকে 2-3 বিন্দুতে যেতে চায়, রাইট? তো তুমি বলো আমাকে এই রাইট কয়টা আছে? এখানে রাইট আছে 2টা, আপ কয়টা আছে? 3টা। তাহলে মোট বর্ণ কয়টা? 5টা। তাহলে এখানে রাইট আছে 1টা 2টা, আপ আছে 3টা, তাহলে মোট বর্ণ 5টা, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর এক জাতীয় 2টা 2 ফ্যাক্টোরিয়াল, আপ আছে 3টা 3 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এটাই উপায়, এটাই অ্যান্সার। ঠিক, বাড়ির কাজ লেখো, বাড়ির কাজ লেখো। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একজন ব্যক্তি ন্যূনতম পথে 2-3 বিন্দু হতে 7-10 বিন্দুতে 2-3 বিন্দু হতে 7-10 বিন্দুতে কত উপায়ে যেতে পারে? তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 2-3 বিন্দু হতে সর্বনিম্ন পথে 7-10 বিন্দুতে একজন ব্যক্তি কত উপায়ে যেতে পারে? ওকে, এটার অ্যান্সার করবা। আর এর আগে যেগুলো প্রশ্ন দিয়েছি সেগুলোর অ্যান্সার করবা। আমি আজকে তোমাদেরকে গতদিনের মতো গুগল ড্রাইভে, এটার তো পিডিএফ দিবই, সাথে তোমাদের হোমওয়ার্কের একটা পেজ দেবো আমি এই গুগল ড্রাইভে, ওখান থেকে নামিয়ে ওই প্রবলেমগুলো তোমরা সলভ করবা। কোনো বই কেনার দরকার নাই। এখন আমি যা পড়াচ্ছি, যতটুকু পড়াচ্ছি মন দিয়ে এতটুকু পড়ো, বন্ধুদের সাথে তোমরা আলোচনা করো, গ্রুপ ডিসকাশন করো। বারবার বলছি, গ্রুপ ডিসকাশন সবচাইতে পড়ালেখার ভালো উপায়। ঠিক আছে, আমি যতটুকু শেখাচ্ছি তার থেকে বেশি শিখতে পারবা তোমরা আরও গ্রুপ ডিসকাশন করলে। বন্ধুদের সাথে মেসেঞ্জারে তোমরা গ্রুপ ডিসকাশন করো। ঠিক আছে, এই প্রবলেমগুলো করো। আমার এই টাইপের প্রবলেম এখনও শেষ হয়নি, কিন্তু আমি কিন্তু আজকে একটা টাইপ নিয়ে আলোচনা করতেছি, যে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা, যেগুলোর ভিতরে এক জাতীয় জিনিসপত্র থাকতে পারে। এই জিনিসটা নিয়ে আমি আরও একটা ক্লাস নেব, তারপরে আমি মানে অঙ্ক করতে যাব, আর অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকি, ভালো থাকি। ওকে, তোমাদের এর পরের ক্লাস, আজকে কী বার মোস্তাক? মঙ্গলবার। হ্যাঁ, তোমাদের পরের ক্লাস হবে বৃহস্পতিবার সকাল 9টায়। বৃহস্পতিবার সকাল 9টায়। ওকে, তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, বাসায় নিরাপদে থাকি, এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদেরকে মাফ করুক আল্লাহ, এবং করোনা পরিস্থিতি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। সবাই সবার সাথে আবার আমরা মানে মত বিনিময় করতে পারি, যেন আমরা স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসতে চাই, এই দোয়া করি। সবার সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হয়ে গেল স্যার? কমেন্ট আসতে আছে নাকি?
ফিনিশ দেবো।